অন্তর্বর্তী সরকার এখন যদি আমি মুখ ফুটে এই অন্তর্বর্তী সরকারের অনিয়ম অন্যায় জুলুম না বলতে পারি তাহলে এটা তো গণ অভ্যুত্থান না। এখন নিশ্চয়ই আমি তো প্রকাশ্যেই বলছি, আমাকে যদি হাইকোর্টে নিয়ে যাক, এখন নিশ্চয়ই ওই বিচারপতিরা আফসোস করছেন যে একটু সাহসিকতা দেখালেই তো আমরা আজকে বীরের পর্যায়ে যেতাম, ছাত্রদের পক্ষে একটা ন্যায্য রায় দিতে পারতাম, কিন্তু তারা দিতে পারেননি কেন? আমাদের ট্রেন্ড হচ্ছে সরকারের বিরুদ্ধে গেলে নির্যাতনের মুখে পড়া এবং সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কোলাহল নিবেদিত তানভীর তারেক শো। আজ আমার অতিথি অত্যন্ত প্রিয়, এদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং চিন্তাবিদ আমার ভাই আমিরুল মোমিনিন মানিক। মানিক ভাই, আমার নাম তানভীর তারেক। কেমন? পরিচয় দেওয়ার তো আর প্রয়োজন নেই, তানভীর তারেক এই কথাটা বললেই সারা বাংলাদেশের মানুষ চেনে। 5 আগস্টের আগে এবং পরের আপনার দৈনন্দিন চিন্তা প্রক্রিয়া, আপনার ভাবনার জায়গাটা। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি এইরকম যে একটা পরিসংখ্যানে দেখা গেছে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 80% মানুষ দুপুরের খাবার খেতে ভুলে গিয়েছিলেন। এবং এর সঙ্গে একটা তথ্য যুক্ত করি যে 80% মানুষ রাতে ঘুমাতে পারেননি ওই রাতে। মানে পরিবর্তনটা বা গণ অভ্যুত্থান এত আকস্মিক হয়েছে, মানুষ এই পরিবর্তনটাকে গ্রহণ করবার জন্যে কোনো প্রস্তুতি নিতে পারেনি। জুলাইয়ের 1 তারিখ থেকে যেটা শুরু হলো, সেই লড়াই চলছিল যে লড়াই করতে হবে, আরও লড়াই করতে হবে, তারপর হয়তো একটা ফলাফল আসবে। 2, 3, 4 এই 3 দিনও লড়াই চলছিল তুমুল রাজপথে। 5 তারিখে যে এই সফলতা আসবে ছাত্রদের, এটা কিন্তু কল্পনা করা যায়নি। সেই জন্য ঘটনার আকস্মিকতা আছে একটা। তো সেই অবস্থায় সবাই কিন্তু একটা স্তব্ধ হয়ে গিয়েছিল যে কি হলো। এটা ছাত্রদের পক্ষের হোক বিপক্ষের হোক, মানে আওয়ামী লীগের সমর্থকরাও স্তব্ধ হয়ে গিয়েছে, ঠিক একইভাবে যারা আন্দোলনের পক্ষে ছিল, রাজপথে লড়াই করেছে, তারাও স্তব্ধ হয়ে গেছে যে আসলে কি হয়েছে। আমার মনে হয় যে শেখ হাসিনা ভারতে গিয়ে তিনিও ঘুম থেকে হঠাৎ জেগে উঠে মানে চিন্তা করেছেন এটা কি স্বপ্ন, আসলে কি স্বপ্নে আমি দেখলাম যে আমি বিমানে করে চলে এলাম, নাকি এটা বাস্তব। নুরুল কবির মেবি কথা বলছিলেন যে গণভবনে যে টেবিলে খাবার সাজানো ছিল সেটাও গরম ছিল, অর্থাৎ সমস্ত প্রস্তুতি ছিল যে ওই দিন দুপুরে তারা একসাথে খাবে, রুটিন সবকিছু চলমান ছিল। তো আমি একটু শুনতে চাই যে এই অভ্যুত্থানের সবসময় যে বিষয়টা আমরা দেখি বাংলাদেশে, যে সঙ্গীত শিল্পী বা শিল্প সংস্কৃতির অনেকেই সংযুক্ত হন এবং সেটা দীর্ঘমেয়াদে হোক স্বল্পমেয়াদে হোক, কিন্তু এবারের অভ্যুত্থানে শিল্পী সংস্কৃতি কর্মীদের উপস্থিতি, অংশগ্রহণ কম। দীর্ঘদিন ধরে একটা শাসক রাজত্ব করলে এই একটা সংকট দেখা দেয় কিনা যে শিল্পী সমাজ তার ভয়ে, কারণ অল্প কিছু আয়ের উপর দিয়েই তাদের সংসারটা চলে এবং তারা আজ্ঞাবহ হয়ে থাকতে চায়। আপনার বিশ্লেষণ কি? হ্যাঁ, আপনি অবশ্যই ঠিক বলেছেন। আমরা সম্রাট আকবরের যদি দরবার দেখি, সেখানেও শিল্পী সমাজ গিয়ে স্তুতি করেছে এবং শিল্পী সম্রাট আকবরের কাছ থেকে উপঢৌকন নিয়েছে। রাজ দরবারের কবি, রাজ শিল্পী, রাজ সাহিত্যিক, এটা তো মানে হাজার বছর ধরে চলে এসেছে। এর বাইরেও যারা প্রথা বিরোধী, যারা ভিন্ন মত পোষণ করেন, মানুষের পালস অনুভব করতে পারেন, তারা তো শেষ পর্যন্ত টিকে যান। এটাই হচ্ছে বড় বাস্তবতা। তো বাংলাদেশের ক্ষেত্রে তাই ঘটেছে। অনেক শিল্পী, কবি, সাহিত্যিক তারা জনগণের পালস বুঝতে পারেননি, ফলে সরকারের সঙ্গে থেকেছেন। তারা চিন্তা করেছেন সরকারের সঙ্গে না থাকলে রুটি বিঘ্ন ঘটবে, সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া যাবে না, পুরস্কার তো বটেই, এর বাইরে আরও নানাবিধ বিষয় থাকে সরকারের সঙ্গে সম্পৃক্ত। তো সেটা করতে গিয়েই শিল্পী সত্তা হারিয়ে ফেলেন অনেকে, যার আমরা প্রকট উদাহরণ দেখলাম এই সময়ে, যে শিল্পীরা মুখ ফুটে তার মনের কথাটি বলতে পারল না। দেখেন 1 এবং 2 আগস্টের ঘটনা, হাইকোর্ট বিভাগে মঞ্জুর আল মতিন সহ কয়েকজন আইনজীবী এবং নাগরিক মামলা দায়ের করলো। একটা সাধারণ মামলা যে পুলিশ আসলে সরাসরি গুলি করতে পারে কিনা,
মানে তার নিয়ম কানুন বা বিধি না মেনে সে প্রতিবাদকারীদের উপর গুলি ছুড়ে দিতে পারে, বেসিক একদম বেসিক দিতে কি পারে না পারে না। পুলিশ প্রবিধি যেটা আছে সেই অনুযায়ী কিন্তু পারে না। পুলিশ কখনোই সরাসরি গুলি করতে পারবে না। গুলি করবার আগে কয়েকটা বিষয় নিশ্চিত করতে হবে, যে সে অস্ত্রধারী কিনা, তার হাতে যে অস্ত্রটি আছে সেটি যদি ছুঁড়ে মারে বা সেটি যদি প্রয়োগ করে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মৃত্যুর মুখে পড়বে কিনা, নানা ধরনের বিষয় রয়েছে। এই সভ্য সমাজে, আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি অথবা ইউরোপের কোনো রাষ্ট্রের কথা বলি, সভ্য সমাজে অসংখ্য প্রতিবাদ হচ্ছে, সেখানে এভাবে প্রতিবাদকারীদের হত্যা করা সেটা ন্যাক্কারজনক, অসভ্য এবং মধ্যযুগীয় নিকৃষ্টতম ঘটনার একটা উদাহরণ। আমারই জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ, জনগণ যে কোনো বিষয়ে প্রতিবাদ করতে পারে, বিক্ষুব্ধ হয়ে এসে ভাঙচুর করতে পারে, এটাও জনগণেরই সম্পদ। কিন্তু এই জনগণকে স্তিমিত করবার জন্যে গুলি, এটা তো এই সভ্য সমাজে, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা তো একটা ভয়াবহ অপরাধ, ভয়াবহ ঘটনা। যে রাষ্ট্রে গণতন্ত্র নেই, রাজতন্ত্র, সেই রাষ্ট্রেও তো এরকম ঘটনা ঘটে না। সৌদি আরবে কি কখনো শুনেছেন যে গুলি করে মেরে ফেলেছে প্রতিবাদকারীদের? হ্যাঁ, বিচ্ছিন্ন একটা দেশতেই তো সারা বিশ্বকে নিষ্ক্রিয় করবার জন্য আপনি ধরতে পারেন, আপনি কাঁদানো গ্যাস ছুটতে পারেন, হাসানো গ্যাস ছুটতে পারেন, আপনি রাবার বুলেট মারতে পারেন, তাদেরকে বিক্ষিপ্ত করে দিতে পারেন, অথবা উল্লেখযোগ্য সংখ্যকদের গ্রেফতার করে নিয়ে রাখতে পারেন আপনি হাজতখানায়। কিন্তু গুলি ছুড়বেন এটা তো হয় না। আমি ওই যে পয়েন্টে আপনার প্রশ্নটা সরে গেল, যে হাইকোর্টে এই আবেদন করা হলো যে পুলিশ গুলি করতে পারে কিনা, তখন হাইকোর্টের দুজন মানে দ্বৈত বেঞ্চ এটা শুনছিল। যিনি সিনিয়র জাজ ছিলেন, সিনিয়র জাস্টিস ছিলেন, তিনি বিএনপির আমলে নিয়োগ পাওয়া, ধরে নিলাম তিনি বিএনপি। আর তার যিনি জুনিয়র ছিলেন তিনি আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া, ধরে নিলাম তিনি আওয়ামী লীগ। পরে শুনানি শেষে দেখা গেল কি যে রায় দিচ্ছে না, একজন বিচারপতি অসুস্থ হয়ে গেলেন, যিনি জুনিয়র বিচারপতি। এরপর অসুস্থতা চলল 2-3 দিন, তারপরে একটা রায় দিল, এটা সম্ভবত 3রা আগস্ট, যে এই মামলা রিজেক্ট করা হলো, মামলাই বাতিল। অথচ ছোট্ট করে কিছু শব্দ তো বলে তারপরে মামলাটা নিষ্পত্তি করতে পারত, যদি ওই আদালত এই কথাটি বলতো যে পুলিশ বিধি অনুযায়ী পুলিশকে গুলি চালাতে হবে, বিধির বাইরে গিয়ে গুলি চালানো যাবে না, মানে পুলিশের যে আইন কানুন আছে সেটা মেনেই গুলি করতে হবে। এইটা বলে যদি নিষ্পত্তি করে দিতেও তাহলে ছাত্রদের জন্য কতটা মানে অনুপ্রেরণার কাজ হতো, ছাত্ররা কতটা স্বস্তি পেত। ঠিক 2 দিন পরেই গণ অভ্যুত্থান হয়ে গেল। এখন নিশ্চয়ই, আমি তো প্রকাশ্যেই বলছি, আমাকে যদি হাইকোর্টে নিয়ে যাক, এখন নিশ্চয়ই ওই বিচারপতিরা আফসোস করছেন যে একটু সাহসিকতা দেখালেই তো আমরা আজকে বীরের পর্যায়ে যেতাম, ছাত্রদের পক্ষে একটা ন্যায্য রায় দিতে পারতাম। কিন্তু তারা দিতে পারেননি কেন? আমাদের ট্রেন্ড হচ্ছে সরকারের বিরুদ্ধে গেলে নির্যাতনের মুখে পড়া এবং সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া। এখন যে সরকার হয়েছে, অন্তর্বর্তী সরকার, এখন যদি আমি মুখ ফুটে এই অন্তর্বর্তী সরকারের অনিয়ম, অন্যায়, জুলুম না বলতে পারি, তাহলে এটা তো গণ অভ্যুত্থান না, তাহলে এই গণ অভ্যুত্থানের কোনো মূল্য নেই। আমি আজকে মুক্ত কণ্ঠে কথা বলবো, কথা বলার জন্য কি আমাকে গুম করা হবে? এই যে গুমের ভয়, রুটি রুজির ভয়, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবার ভয়, একটা শিল্পীকে যখন এইগুলো ঘিরে ধরে তখন তার শিল্পী সত্তাও বিঘ্ন হয়। এবং বড় একটা ইতিহাস থেকে সে বিচ্যুত হয়ে গেল। এটি সবচেয়ে বড় আফসোসের বিষয় যে তারা সঙ্গে থাকতে পারলো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাফল্যের প্রধান 3টি টার্নিং যদি আমি আপনার কাছ থেকে শুনতে চাই অভ্যুত্থানে। এর মধ্যে তো অনেকগুলো অনুঘটক আছে, তারপরে আপনি সুনির্দিষ্টভাবে 3টি বলতে বললেন, এটা খুব কঠিন, আমি চেষ্টা করছি। প্রথম বিষয় হচ্ছে যে একটা সর্বজনীন বিষয়, অনেকে শব্দটাকে সার্বজনীন বলে, আসলে শুদ্ধ হবে সর্বজনীন, যেন আমি সর্বজনীন বলছি। হ্যাঁ, সর্বজনীন একটা অধিকারের কথা তারা উচ্চারণ করেছে, যেটা ছাত্র সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি শিক্ষা জীবন শেষ করলেই চাকরি দরকার, চাকরিতে কোটা একটা বড় ধরনের বিপত্তি। আমার মেধা আছে কিন্তু কোটার কারণে আমি বঞ্চিত হচ্ছি, কোটায় অধিকাংশ চাকরি নিয়ে চলে যাচ্ছে। এই যে বৃহত্তর ছাত্র সমাজকে এই রকম একটা কমন সাবজেক্ট নিয়ে জাগিয়ে তোলা,
কমন সাবজেক্টকে সামনে রাখা, এটা হচ্ছে বড় ধরনের একটা অনুঘটক। তো এটা তো 2018-তেও, হ্যাঁ 2018-তে যখন হলো তখন তো সরকার মেনে নিল না, মানে সরকার মেনে নিয়েছে, মানে নিউট্রালাইজ করতে পেরেছে সেই সময় সরকার মেনে নিয়েছে। এবং শেখ হাসিনা তো তার প্রেস ব্রিফিং এ তখন বলেছে যে আমি অনেকটা বিরক্ত হয়েই এটাকে মেনে নিয়েছিলাম, আপনার মনে আছে কি? তিনি কিন্তু এই কথাটা বলেছেন, বিরক্ত হয়ে আমি বিরক্ত হয়ে ওই সময়ে ছাত্ররা যে আন্দোলন করছিল আমি কোটা বাতিল করে দিয়েছিলাম। এই কোটা ইস্যুটা আসলো তো যখন 3 জন মুক্তিযোদ্ধার সন্তান দাবিদার ব্যক্তি গিয়ে কোর্টে আবার ওই সরকারের সিদ্ধান্ত বা পরিপত্রের বিরুদ্ধে আবেদন করলো, তখন হাইকোর্ট বেঞ্চ এটাকে বাতিল করে দিল। বাতিল করে দিয়ে আগে যে কোটা পদ্ধতি ছিল সেটাকে পুনর্বহাল করলো, তখনই ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠল। এই সাবজেক্টটা একটা আকর্ষণীয় সাবজেক্ট এবং সবার প্রয়োজনীয়, বিশেষ করে ছাত্র সমাজের। তো এটা একটা বিষয়, অনুঘটক, যে এই ধরনের গণ অভ্যুত্থান হলে কমন বিষয় প্রয়োজন। এটা তো ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শুরু করেছে ছাত্ররা, তাহলে কোন বিষয়টা নিয়ে করলো? যে সবার প্রয়োজনীয় বিষয়, রুটি রুজির বিষয়, চাকরিতে কোটা সংস্কার করে কোটা কমাও। সেখানে শুধুমাত্র তো মুক্তিযোদ্ধার কোটা প্রশ্ন না, সেখানে আদিবাসী কোটা আছে, নারী কোটা আছে, সেখানে তৃতীয় লিঙ্গের কোটা আছে। হ্যাঁ, তো কিন্তু মোটা দাগে তারা কোটাটা সংস্কার চেয়েছিল, কোটা বাতিলও চায়নি। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে এটাকে, এই ছাত্র সমাজের দাবিকে যেভাবে ম্যানেজ করার প্রয়োজন ছিল রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গা থেকে, সেভাবে ম্যানেজ করা যায়নি বা করতে পারেননি স্পষ্টভাবে বললে। বরং তাদের আন্দোলনে আগুন ঢেলে দেওয়া হয়েছে, মানে ঘি ঢেলে, গরম পানিতে ঘি ঢেলে দেওয়া হয়েছে গরম তেলের মধ্যে। তিনি যে বক্তব্যটি দিয়েছেন ফারজানা রূপা এবং প্রভাস আমিনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে, যে তাহলে মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না রাজাকারের সন্তানরা চাকরি পাবে, মেধাবী কি রাজাকারের সন্তানরা না মুক্তিযোদ্ধার সন্তানরা, এই যে কথা, এই যে বক্তব্য, এর মধ্য দিয়ে সুস্পষ্টভাবে ছাত্রদের উপর একটা অপবাদের রং চাপিয়ে দেওয়া হয়েছে। ছাত্ররা মনে করেছে যে আমাদেরকেই রাজাকার বলল। সর্বোচ্চ জায়গা থেকে, যে জায়গাটিতে তিনি বসে আছেন সেখান থেকে 1 জুলাইয়ের পর থেকে 10 দিনের মধ্যে হলেও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন যে তোমরা আমার সন্তানের চেয়েও কম বয়সী, নাতি নাতনির বয়সী, তোমরা আসো, আমার দরজা খোলা, আগামীকালকে আসো, বা একটা ডেট দিয়ে দিতেন অমুক তারিখে তোমাদের সঙ্গে বসবো, আমি বলছি জুলাইয়ের প্রথম সপ্তাহের কথা, তাহলে কিন্তু এটা নিষ্প্রভ হয়ে যায়। সেখানে আলাপ আলোচনার ভিত্তিতে এটা কিন্তু সমাধানযোগ্য ছিল। কিন্তু এটাকে টেনে নিয়ে গিয়ে আরও উস্কে দিয়ে এই যে ঘটনা তৈরি করা হলো এবং গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়া হলো, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ সবাই এই যে উগ্র আচরণ করলো ছাত্রদের বিরুদ্ধে, এটা একটা সাধারণ মহিলা, একটা সাধারণ অভিভাবক, তারা কেন ক্ষুব্ধ হয়ে উঠবে? এই যে চালের দাম বাড়ছে, এই আলুর দাম বাড়ছে, এটার দাম বাড়ছে, এটার দাম বাড়ছে, সকল প্রতিষ্ঠানে ঘুষ প্রবণতা, কই এগুলো তো মানুষকে টাচ করেনি, স্পর্শ করে নাই। কিন্তু সাধারণ মানুষকে কোনটা স্পর্শ করেছে? একটা ছোট বাচ্চা, সে গুলি খেয়েছে, তাকে আরেকটা বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে বাঁচানোর জন্য। এই ছবিটা বোধহয় দেখেছেন। সেই বাচ্চাটা, গুলিবিদ্ধ বাচ্চাটার উপর গুলি করা হচ্ছে। একটা বাচ্চা কার্নিশে, পুলিশের হাত থেকে রক্ষা পাবার জন্য কার্নিশে লুকিয়েছে, সে কার্নিশ ধরে ঝুলে আছে, পুলিশ সেখানে গুলি করে দিচ্ছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে, মানুষ রাস্তায় পড়ে মারা যাচ্ছে। এগুলো, এই ঘটনাগুলো সামগ্রিক পরিস্থিতিকে বিপ্লবের দিকে নিয়ে গেছে। আমি এমনও মানুষ দেখেছি যে তারা ক্ষুব্ধ হয়েছে, অভিভাবকরা, যে আমরা নেমে যাব, আমাদের মৃত্যু হয়ে যাবে, যাক, কিন্তু এর প্রতিবাদ করতে হবে।